রাজধানীতে সিএনজি অটোরিকশার মিটারে ভাড়া আদায় আজ থেকে বাধ্যতামূলক কার্যকর করতে মাঠে একাধিক ভ্রাম্যমাণ আদালত। পদ্মা সেতু প্রকল্পে কর্মরত বিদেশিদের নিরাপত্তায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। প্রকল্প এলাকায় বসানো হয়েছে স্থায়ী পুলিশ ক্যাম্প। প্রযুক্তি পণ্যের মধ্যে কমে গেছে বিভিন্ন ব্র্যান্ডের সাইবার শট ক্যামেরার বিক্রি, বাড়ছে ডিএসএলআর ক্যামেরার বাজার। এবং ব্যাংকিং খাতে কঠোর নজরদারির ফলস্বরূপ কয়েকজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ ধারা অব্যাহত রাখার আশ্বাস গভর্নরের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্য। আর আপনাদের সঙ্গে রয়েছে মেজি মাহমুদ। দর্শক, অর্থ বাণিজ্যের অন্যান্য খবরের সঙ্গে আজকে আমরা আলোচনা করব দেশের প্রযুক্তি পণ্যের বাজার নিয়ে। আর এ নিয়ে কথা বলতে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন জেএএন অ্যাসোসিয়েটস এর মহাব্যবস্থাপক আব্দুল্লাহ শাফি। জনাব আব্দুল্লাহ শাফি, সময় স্টুডিওতে আপনাকে স্বাগত। আপনাকেও ধন্যবাদ এবং সময় টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ। আপনার সাথে দেশের প্রযুক্তি পণ্যের বাজার নিয়ে আমরা বিস্তারিত আলোচনায় যাব, তবে তার আগে জেনে নেব আরো কিছু খবর। ইনশাআল্লাহ। রাজধানীতে আজ থেকে বাধ্যতামূলক হচ্ছে সিএনজি অটোরিকশার মিটারে ভাড়া আদায়। এছাড়া সিএনজি অটোরিকশার নতুন ভাড়াও কার্যকর হচ্ছে আজ থেকেই। প্রথম 2 কিলোমিটারের জন্য নতুন ভাড়া ঠিক করা হয়েছে 40 টাকা, যা আগে ছিল 25 টাকা। বর্ধিত ভাড়া হিসেবে এবার প্রথম 2 কিলোমিটারের পরে প্রতি কিলোমিটারের ভাড়া 7 টাকা 64 পয়সা থেকে বাড়িয়ে 12 টাকা করা হয়েছে। যানজট বা অন্য কোনো কারণে আটকে থাকলে প্রতি মিনিট বিরতির জন্য যাত্রীকে গুনতে হবে 2 টাকা করে, যা আগে ছিল 1 টাকা 40 পয়সা। ভাড়া বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে চালকদের দৈনিক জমার পরিমাণও। এখন থেকে মালিককে জমা বাবদ দিতে হবে 900 টাকা, যা আগে ছিল 600 টাকা। অন্যদিকে আজ থেকে মিটারে চলার ক্ষেত্রে সিএনজি অটোরিকশা চালকদের প্রতি কড়া নির্দেশ রয়েছে সরকারের পক্ষ থেকে। এই নির্দেশ বাস্তবায়নে রাস্তায় রয়েছে একাধিক ভ্রাম্যমাণ আদালত। দর্শক, এই মুহূর্তে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে মিটারে ভাড়া আদায়ের বিষয়টি পর্যবেক্ষণ করতে কাজ করছে ভ্রাম্যমাণ আদালত। আর সেখানে রয়েছেন আমাদের রিপোর্টার সাইফুল রুদ্র। সেখানকার খবরাখবর জানতে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুদ্র, এর আগেও আপনাদেরকে জানানো হয়েছিল যে সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল সিএনজি ভাড়া বাড়ানোর সেই লক্ষ্যে কিন্তু এবং সেই ভাড়া বাড়ানোর যে প্রক্রিয়া সেটি কার্যকর করার কথা ছিল আজ 1 নভেম্বর থেকে, এবং সেটিকে মাথায় রেখে কিন্তু আজ সকাল থেকে বিআরটিএ তাদের ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু করেছে। কিছুক্ষণ আগে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঘটনাস্থলে এসেছিলেন, তিনি কিন্তু এখনো আছেন এবং পরিদর্শন করছেন যে বিআরটিএ তাদের এই অভিযান ঠিকঠাক মতো চালাচ্ছে কিনা। এছাড়া আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, সিএনজির ভাড়ার বিষয়টি আগে ছিল প্রথম 2 কিলোমিটারের ভাড়া 25 টাকা, সেটি সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বাড়িয়ে সেটি 40 টাকা করা হয়েছে এবং পরবর্তী প্রতি কিলোমিটারের ভাড়া ছিল 7 টাকা 64 পয়সা, সেটি কিন্তু বাড়িয়ে 12 টাকা করা হয়েছে। এবং ওয়েটিং বিল যেটিকে বলা হয়, অর্থাৎ যাত্রাপথে কোথাও যদি গাড়ি থামানো হয় সেক্ষেত্রে প্রতি মিনিট 2 টাকা করে যাত্রীকে খরচ করতে হবে। তো সেই সিদ্ধান্ত বাস্তবায়নে কিন্তু আজকে বিআরটিএ তাদের এই অভিযান চালাচ্ছে। আরেকটি বিষয় বলে রাখি যে বিআরটিএর এই অভিযান কিন্তু তারা সবসময় চালিয়ে এসেছেন, কিন্তু যাত্রীদের একটা অভিযোগ বরাবরই ছিল যে চালকরা কোনো মতেই তাদের কথা শুনতে চান না। আরেকটি বিষয় হচ্ছে যে বিআরটিএর পক্ষ থেকে যাত্রীদেরকে সচেতন করার লক্ষ্যে তারা বিআরটিএ কিন্তু বিভিন্ন ধরনের ব্যানার এবং ফেস্টুন সম্বলিত প্ল্যাকার্ড সহ বিআরটিএর কর্মকর্তা এবং কর্মচারী যারা আছেন তারা কিন্তু মানিক মিয়া এভিনিউর এই সড়কটিতে এসে উপস্থিত হয়েছেন এবং যাত্রীদেরকে সচেতন করার চেষ্টা চালাচ্ছেন। কিছু কিছু কর্মকর্তাকে আমরা লিফলেট বিতরণ করতেও দেখেছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটি গাড়ি থামানো হচ্ছে, বিআরটিএর কর্মকর্তারা যাত্রীদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন, কথা বলে জানার চেষ্টা করছেন যে তাদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে কিনা এবং হচ্ছে যাত্রীদেরকে মিটারে ভাড়া দেখে সেই অনুযায়ী ভাড়া আদায় করছেন কিনা সিএনজি চালকরা, সেই বিষয়টিও তারা নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন। বরাবরের মতো যে অভিযোগটি সবসময় যাত্রীরা করে থাকেন যে মিটারে যেতে চান না সিএনজি চালকরা, তো সেই বিষয়টি মাথায় রেখে কিন্তু এই অভিযানটার প্রতি বিশেষ গুরুত্ব দিচ্ছে বিআরটিএ। তো যোগাযোগ মন্ত্রী এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের যে বিষয়টি আমাদেরকে জানালেন যে এটি একটি চলমান প্রক্রিয়া, বিআরটিএর এই চলমান কর্মকাণ্ড তারা অব্যাহত রাখবেন
এবং যাত্রী সেবা নিশ্চিত করতে মান ঠিক রাখার জন্য বিআরটিএ প্রতিনিয়ত তাদের এই অভিযানগুলো চালাবেন বলে আমাদেরকে কিছুক্ষণ আগেই সেতুমন্ত্রী জানালেন। আরেকটি বিষয় হচ্ছে চালকদের বিরুদ্ধে যেসব অভিযোগ থাকে এবং যাত্রীদের যে এই অভিযোগগুলো বিবেচনায় রেখে কিন্তু বিআরটিএ তাদের এই ব্যানারগুলো সেভাবেই সাজিয়েছেন এবং সচেতনতার মধ্যে যে বিষয়গুলো রেখেছেন যে সরকার নির্ধারিত যে ভাড়া সেই ভাড়াটা দৃশ্যমান স্থানে ঝুলিয়ে রাখার একটা নির্দেশনা দেওয়া হয়েছে এবং হচ্ছে যাত্রীকে জানাতে তারা বাধ্য যে সরকার তাদের জন্য কত টাকা ভাড়া নির্ধারণ করেছেন। সেই সঙ্গে সরকার নির্ধারিত ভাড়ার যদি অতিরিক্ত কোনো ভাড়া আদায় করা হয়ে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু যাত্রীদের একটা অভিযোগ করার সুযোগ বিআরটিএ কর্তৃপক্ষ রেখেছেন। পাশাপাশি সিএনজি অটোরিকশা চালানোর বেলাতে চালক এবং মালিক পক্ষের যে একটা দেন দরবার সবসময় থেকে থাকে, 600 টাকা আগে জমা দেওয়ার বিধান ছিল, সেটি কিন্তু বাড়িয়ে 900 টাকা করা হয়েছে। তো এই সব কিছু মিলে যেন কেউ আইন না ভাঙেন এবং কেউ নিয়ম না ভাঙেন, এই বিষয়গুলো হচ্ছে চালক এবং যাত্রী এবং মালিক পক্ষকে জানানোর জন্য এবং সচেতন করার জন্য বিআরটিএ তাদের এই অভিযান পরিচালনা করছেন বলে আমাদেরকে জানানো হয়েছে। তো এই ছিল মানিক মিয়া এভিনিউ থেকে আমার কাছে এই পর্যন্ত থাকা সবশেষ তথ্য। দর্শক, রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে সিএনজি অটোরিকশার মিটারে ভাড়া আদায়ের বিষয়টি পর্যবেক্ষণ করতে কাজ করছে ভ্রাম্যমাণ আদালত। আর সেখানকার খবরাখবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী সাইফুল রুদ্র। যাচ্ছি পরের প্রসঙ্গে। প্রযুক্তি পণ্যের মধ্যে অনেকটাই কমে গেছে বিভিন্ন ব্র্যান্ডের সাইবার শট ক্যামেরার বিক্রি। এর কারণ হিসেবে মোবাইল ফোনে ছবি তোলার সুবিধা থাকার পাশাপাশি ডিএসএলআর ক্যামেরার দাম কমে যাওয়াকেই কারণ হিসেবে বলছেন বিক্রেতারা। তবে তারা জানিয়েছেন চাহিদা থাকায় 10 থেকে 15% প্রবৃদ্ধি নিয়ে বাজার বাড়ছে ডিএসএলআর ক্যামেরার। বিস্তারিত জানাচ্ছেন কামরুল হাসান সবুজ। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আলফি পড়েন ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজে, তাই প্রয়োজনের তাগিদেই চোখ রাখেন ক্যামেরার বাজারে। তার মধ্যে দাম কিছুটা বেশি হলেও দেশেই এখন ভালো মানের সব ক্যামেরা পাওয়া যায়। তার মতো প্রফেশনাল না হলেও স্মৃতি ধরে রাখতে অনেকেই আসেন দরকার মতো ক্যামেরার খুঁজে। বাংলাদেশে এখন মোটামুটি সব ব্র্যান্ডের ক্যামেরাই পাওয়া যায়। আমি এটা দেখলাম সনির 7 আলফা, এটা সুন্দর ফুল ফ্রেম আর কি, আর জুম লেন্স আছে এটার সাথে। অনেক ধরনের অনেক পার্টি প্রোগ্রাম থাকে, সব জায়গায় তো মোবাইল দিয়ে ছবি তোলা যায় না। বাজেট কম ছিল, কিন্তু আমি চিন্তা করলাম যে আমি একটা ভালো ক্যামেরা কিনে নিয়ে যাই, তো দেশে ডিএসএলআর ক্যামেরা। তবে বিক্রেতারা জানালেন দাম কমলেও ক্রমেই বাজার হারাচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের জনপ্রিয় সব সাইবার শট ক্যামেরা। তুলনামূলক বিক্রি বেড়েছে এসএলআর ক্যামেরার। এখন মোবাইলের সবকিছু আপনার মেগাপিক্সেল বেশি দেওয়া হচ্ছে, এজন্য আমাদের ছোট ক্যামেরাগুলা চাহিদা ডেলি আমাদের 8-10টা সেল হতো, আর এখন তো মনে করেন আমরা 2-3টা বিক্রি করতে খুব কষ্ট হয়ে যাবে। এসএলআর ক্যামেরা এখন তো আপনার 30,000 টাকা বাজেট করলে ভালো ভালো ক্যামেরা পাওয়া যাচ্ছে। এদিকে লেন্স পরিবর্তনের সুবিধা থাকায় ক্রমে চাহিদা বাড়ছে ক্যাননের 5D Mark III ও 6D, সনির আলফা 7 সিরিজ, নিকনের D750, D810 সহ বিভিন্ন মডেলের ডিএসএলআর ক্যামেরার, যেগুলোর দাম পড়বে 90,000 থেকে 3 লাখ টাকার মধ্যে। সবারই প্রফেশনাল ক্যামেরাগুলোর দিকে ঝুঁকে যাচ্ছে। ফুল ফ্রেমের ক্যামেরা আমাদের চলে আসছে, ওগুলো 2.5 লাখ 3 লাখ। প্রিভিয়াস ইয়ারে যদি 1000 পিস সেল হয়, এই বছরে সেল হয়েছে মনে করেন না, দেখা যাচ্ছে 1200 পিস। নান্দনিক ছবি তুলতে ক্যামেরার পাশাপাশি বাড়ছে বিভিন্ন মডেলের টেলি ও ওয়াইড লেন্সের বিক্রিও। বাজারে ভালো মানের একটি লেন্স কিনতে গুনতে হচ্ছে 50,000 থেকে 1.5 লাখ টাকা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা রিপোর্টটি দেখলাম। এবারে এই বিষয়ে বিস্তারিত জানবো যে অ্যাসোসিয়েটসের মহাব্যবস্থাপক আব্দুল্লাহ শাফির কাছ থেকে। জনাব আব্দুল্লাহ শাফি, রিপোর্টে আমরা দেখলাম যে আসলে হচ্ছে মোবাইল ফোনে উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যামেরা থাকার কারণে দেখা যাচ্ছে যে সাধারণ ডিএসএলআর, সাধারণ ডিজিটাল ক্যামেরা কিনতে যাচ্ছেন না ক্রেতারা। তো সেক্ষেত্রে ডিজিটাল ক্যামেরা অনেকটাই বাজার হারাচ্ছে বলে আমরা রিপোর্টটিতে দেখলাম। তো এটি আসলে ক্যামেরা প্রযুক্তি পণ্যের বাজারের জন্য কতটা ইতিবাচক বা নেতিবাচক ভূমিকা রাখছে বলে আপনি মনে করেন? আমি কোনো বিষয়কে নেতিবাচক দেখি না, আমি সবসময় ইতিবাচক দেখার চেষ্টা করি। এই রিপোর্টে আপনারা যা দেখিয়েছেন সেটা হলো যে কম্প্যাক্ট ক্যামেরা, স্পেশালি আপনার সাইবার শট যেটা বলেছেন, সেই সেগমেন্টের ক্যামেরা দাম কমে গেছে, মানে বিক্রি কমে গেছে। কিন্তু আসলে এটা কিন্তু আলটিমেট ক্যামেরা বাজারকেই প্রসারিত করছে। যারা স্মার্টফোন যারা ইউজ করছেন তাদের একটা গ্রুপ, মানে স্পেশালি একটা গ্রুপ, তারা কিন্তু ফটো তোলার ব্যাপারে একটা মনোযোগী হচ্ছেন। আর এই কারণে আপনি যে রিপোর্টে দেখালেন যেটাতে ডিএসএলআর ক্যামেরা বেড়ে গেছে, ওরই ইফেক্ট কিন্তু এই ডিএসএলআর ক্যামেরা। আমার অভিজ্ঞতা আছে, গত বছরই একটা রিপোর্ট আছে ইন্টারন্যাশনাল রিপোর্টে, সেখানে দেখা যাচ্ছে তারা বলেই দিয়েছে যে কম্প্যাক্ট ক্যামেরা বাজার কমে যাবে, একসময় ড্রাই হয়ে যাবে। এখন প্রায় 20% মার্কেট কম্প্যাক্ট ক্যামেরা আছে, আর 80%ই কিন্তু ওই স্মার্টফোন দখল করে নিয়েছে। কিন্তু অন দ্য আদার হ্যান্ড আপনার রিপোর্টে দেখিয়েছেন যে ডিএসএলআর ক্যামেরা বেড়েছে। ওই যে সেই রিপোর্টের কথাই আমি ধরে নিই
তাহলে ঠিকই কিন্তু তাদের ফোকাস ঠিক আছে যে ডিএসএলআর ক্যামেরা বেড়েছে, কারণ ডিএসএলআর ক্যামেরাই একমাত্র ক্যামেরা যে ক্যামেরা দিয়ে আপনার মনের মতো ছবি তুলতে পারবেন। আপনারা আমাদের কাছে বলা হচ্ছে যে স্মার্টফোনে অনেক হাই মেগাপিক্সেলের, হাই মেগাপিক্সেল দিলে হবে না, ক্যামেরার ছবি তুলতে গেলে অন্যান্য ইনগ্রিডিয়েন্টসও প্রয়োজন আছে, যেমন ওর পারফেক্ট ফোকাস, তারপরে অনেক আইটেমগুলো আছে যেগুলো আপনাকে মেনটেন করতে হবে, যেটা একমাত্র ডিএসএলআর ক্যামেরা দ্বারাই সম্ভব। এসএলআর ক্যামেরা আমরা ডিএসএলআর বলছি, আসলে বেসিক্যালি এটা এসএলআর ক্যামেরা। আচ্ছা জনাব আব্দুল্লাহ শাফি, আরো জানতে চাইবো যে ডিজিটাল ক্যামেরার তেমন একটা বাজার চাহিদা না থাকলেও আমরা জানি ডিএসএলআর এর ব্যাপক চাহিদা রয়েছে বাজারে, আপনিও সেই কথাই বলছিলেন আমাকে। তো জানতে চাইবো যে শুরুতে যারা সাধারণ ফটোগ্রাফার বা শৌখিন যারা ফটোগ্রাফি করেন তারা শুরুতে কম দামে কোন ডিএসএলআর ক্যামেরা কিনলে লাভবান হবেন বলে আপনি মনে করেন? আমার ধারণা, এবং আমি গত 10 বছর ধরে দেখেছি যে এই একটা ডিএসএলআর ক্যামেরা দামের দিকে তাকানোর দরকার নেই। সবচেয়ে কম দামি ডিএসএলআর ক্যামেরা, যেন আমি বেসিক্যালি নিজেও একদম ক্যাননের যে আমার যে ব্র্যান্ড আছে ওইটা সবচেয়ে কম দামি ক্যামেরাটা ইউজ করি, ডিএসএলআর ক্যামেরা ইউজ করি। এর কারণ কি? কারণ হচ্ছে যে ফটোগ্রাফি কিন্তু আপনার মননে, আপনার মেধায়, আপনার দেখার দৃষ্টিতে আপনাকে ফটোগ্রাফি করতে হবে, আর ওই মেশিনটা শুধু আপনার ছবিটাকে ধারণ করবে, এর বাইরে কিছু না। সেই জন্য একটা কথা আছে, ফটোগ্রাফার্স সিজ থিংস আদার মিস, মানে ফটোগ্রাফারই দেখে কিন্তু এবং সেটা মিস করে। যেমন কবি যেরকম কবিতা লিখে আপনি পারি না, কিন্তু ওনারা দেখেন সেটাকেই ফুটিয়ে তোলেন, ঠিক তেমন একজন ফটোগ্রাফারের কাজ হলো সেটা তীক্ষ্ণভাবে দেখা, মুহূর্তের মধ্যে সেটাকে ধারণ করে নেওয়া, এবং সেটার দ্বারা যে কোনো ক্যামেরা, স্পেশালি কম দামের এসএলআর ক্যামেরা দিয়েই তোলা সম্ভব। আচ্ছা, আমাদের দেশের বাজারে কোন ধরনের ডিএসএলআর ক্যামেরার চাহিদা সবচেয়ে বেশি, মানে ক্রেতারা কোনটি কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করেন মাঝারি মাপে, বা যদি হাই রেঞ্জের হয়ে থাকে সেক্ষেত্রে দামটা কতটুকু? আমি মনে করি যারা স্টুডেন্ট লেভেল আছেন, যারা প্র্যাকটিস করতে চান, তারা কম দামের 30-35 হাজার টাকার মধ্যে একটা ক্যামেরা কিনবেন। বাট ক্যামেরা কেনার আগে আপনাকে নিশ্চিত হিসেবে একটা ভালো মানের লেন্স যেন কিনে, লেন্স ছাড়া কিন্তু ক্যামেরার কোনো মানে মজাই পাবে না তারা ছবি তুলে। সেই জন্য আমার সাজেশন হলো যে ক্যামেরার বডি যেটাই হোক না কেন, এসএলআর ক্যামেরার বডি যেটা হোক না কেন, সেটা কিন্তু আপনাকে ওই লেন্সটার উপরে গুরুত্ব দিতে হবে। আমি যেখানেই গেছি সেখানেই সাজেস্ট করেছি যে বডি ইজ লেস ইম্পর্টেন্ট বাট লেন্স ইজ মোর ইম্পর্টেন্ট। আচ্ছা, কত দামের মধ্যে ডিএসএলআর ক্যামেরা বেশি বিক্রি হয়? 30 থেকে 35, 40 থেকে 50, রেঞ্জটা কত? আমি একটা বাজেট 65 এর মধ্যে বাজেট করলেই আপনি ভালো মানের একটা ক্যামেরা পাবেন। এখন বাজারে যে ক্যামেরাগুলো আছে, অনেকেই ধারণা আছে যে হাই মেগাপিক্সেলের ক্যামেরা হলেই ক্যামেরা ভালো না, একটা ভালো লেন্স হলেই আপনার বেশি সুন্দর। আচ্ছা, আপনি বারবার লেন্সের কথা বলছেন, তো লেন্সের বাজার দর সম্পর্কে জানতে চাই। আমাদের দেশে কি ধরনের লেন্স কোন দেশ থেকে আনা হয়ে থাকে, এগুলোর বাজার দর সম্পর্কে যদি একটু বলেন। বাজার দর আমি যদি বলি, লেন্স তো ডিফারেন্ট সেগমেন্টে ইউজ হবে। এখন দেখা যাচ্ছে যে আপনি ইন্টারনাল ঘরের জন্য ইনসাইড ইন হোম কাজ করবেন, সেখানে এক ধরনের লেন্স, এবং আপনি যদি আউট শুটিংয়ে যান এবং কোনো স্পোর্টস কিংবা বার্ডিংয়ে যান, তখন কিন্তু আরেক ধরনের লেন্স প্রয়োজন হবে। সেই জন্য আপনার উপরে বেস করে আপনি কোনটার উপরে ইন্টারেস্টেড, আপনি ইনহাউস ছবি তুলবেন তার জন্য এক ধরনের লেন্স, যেটা মানে আপনার 25 হাজার টাকার মধ্যেই মোটামুটি ভালো মানের একটা লেন্স পেয়ে যাবেন। আর যদি মনে করেন যে আপনি আউটশুট করবেন, যেমন মানে কোনো অ্যানিম্যাল শ্যুট করতে যাচ্ছেন কিংবা বার্ডিং করতে যাচ্ছেন কিংবা স্পোর্টস করতে যাচ্ছেন, তখন সেই সময় আপনাকে একটু দামি লেন্স কেনাই বেটার। সেটা প্রায় 70-80 এবং 1.5-2 লাখ টাকার মধ্যে হয়ে যাবে। আর যদি স্পোর্টস করতে চান সেটা অনেক, প্রায় 10-12 লাখ টাকার লেন্সও ইউজ হয় আমাদের বাংলাদেশে। আব্দুল্লাহ শাফি, আপনি বলছিলেন যে আমাদের পার্শ্ববর্তী অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশের ডিএসএলআর ক্যামেরার দাম বেশি, তো এটির কারণ কি রয়েছে বলে আপনি মনে করেন? এটির কারণ, প্রধান এবং একমাত্র কারণ হলো যে আমাদের দেশে ক্যামেরার উপরে অতিরিক্ত শুল্ক আছে, বিভিন্ন সেগমেন্টে আছে, ট্যাক্স আছে, ভ্যাট আছে, তো এইগুলা করে প্রায় 40% হয়ে যায়। তো একটা ক্যামেরার উপরে যদি 40% হয়, দেখা যাবে যে সেই ক্যামেরাটা আমি যদি ইম্পোর্টার হিসেবে ইম্পোর্ট করি, আমার দাম পড়ে যাবে অনেক বেশি। কিন্তু যারা মানে থার্ড পার্টি হ্যান্ড ক্যারি করে নিয়ে আসবে, তখন কিন্তু তাদের এই খরচটা দিতে হয় না। একটা টাকার ক্যামেরা যদি 40% 40,000 টাকা আপনার কিন্তু ট্যাক্স পড়ে যায়। আর সেখানে দেখা যাবে যে এনি মোমেন্ট এনি পিপল ক্যান ক্যারি দ্যাট ক্যামেরা, থার্ড পার্টি। এবং সেই জন্য বাজারে কিন্তু এদের একটা অসুবিধাও আছে, কিন্তু যারা বাইরে থেকে ক্যামেরা কিনছেন, মানে স্ট্রিট থেকে অথবা গ্রে মার্কেট আমরা বলি, ওই গ্রে মার্কেট থেকে ক্যামেরা কেনার ফলে উনি কিন্তু একটা জিনিস মিস করছেন, স্পেশালি ডিএসএলআর ক্যামেরা। সেটা হলো যে ক্যামেরা কিনলেই হবে না, ক্যামেরা কিন্তু কেনার পরেই আপনাকে এটা মেনটেন করতে হবে। যেমন সার্ভিসিং, বাংলাদেশের সার্ভিস আছে কিনা সেটা দেখে নিতে। আমি সবসময় আমার যে কাস্টমার আছে তাদেরকে বলি যে প্লিজ আপনার যখনই ক্যামেরা কিনবেন, তখনই ওই কোম্পানির কোনো স্পেশালাইজড সার্ভিস সেন্টার আছে কিনা জেনে তারপরে ক্যামেরা কিনবেন। এটা কিন্তু একমাত্র পদ্ধতি ক্যামেরা কেনা, যে ইউ মাস্ট আস্ক দেম যে
আপনার কি কোনো সার্ভিস সেন্টার আছে কিনা। আচ্ছা, আরেকটু মোবাইল ফোনের ক্যামেরার প্রসঙ্গে আসি। সেটা হচ্ছে যে একজন সাধারণ ক্রেতা কি করে বুঝবেন যে মোবাইল ফোনের ক্যামেরার উচ্চমান ক্ষমতা সম্পন্ন কত এবং এটির লেন্সের রেশিও কত এবং ডিএসএলআর ক্যামেরার যে লেন্সের রেশিও, এটার তফাৎটা কি করে জাজ করবেন বা বুঝতে পারবেন একজন সাধারণ ব্যবহারকারী বা একজন সাধারণ ক্রেতা? এটি বোঝার কি উপায় রয়েছে? এটা বোঝার উপায় সিম্পল। আপনি যে কোনো একটা মানের একটা মোটামুটি স্মার্টফোন কিনবেন এবং দেখবেন যে ওর একটা ছবি তুলছেন, খুব উজ্জ্বল মনে হচ্ছে। আসলে চকচক করলেই শোনা হয় না, কিন্তু ওটা উজ্জ্বল হচ্ছে, কিন্তু ওই ছবিটাই যখন আপনি প্রিন্টিংয়ে যাবেন দেখবেন যত সুন্দর হচ্ছে না, ডিউ টু তার অন্যান্য ক্যাপাসিটি, লেন্স ক্যাপাসিটি, তার যদিও বলা হচ্ছে মেগাপিক্সেল অনেক বেশি, কিন্তু সেখানে কাজ করবে না। কিন্তু যখনই আপনি কম্প্যাক্ট ক্যামেরা, কম্প্যাক্ট থেকে শুরু করছি, ওই একটা স্মার্টফোনের যেটা হলো যে হাই রেজলিউশন ক্যামেরা দিয়ে তুলছে না, একটা স্মার্টফোনের কম রেজলিউশন ক্যামেরা যদি কম্পেয়ার করেন দেখবেন যে বেটার ওই কম্প্যাক্ট ক্যামেরার ছবি আলাদা। আর যদি সেই ছবি যদি ডিএসএলআর ক্যামেরায় হয় তখন দেখবেন যে সেটা তো আকাশ পাতাল। আপনি পয়েন্ট টু পয়েন্ট করতে পারবেন, একদম পুরো ক্রিস্টাল ক্লিন ছবি দেখতে পারবেন ইন ডিএসএলআর ক্যামেরায়। আর ওই আপনি যেটা প্রশ্ন করলেন যে আমি লেন্স কোনটা ইউজ করব, লেন্সটা ইউজ হবেই আপনার ইচ্ছার উপরে। আপনি ঘরের মধ্যে ঘরেরটা, বাইরেরটা বাইরের। এখন একটু আমরা আসবো যে কম্পিউটারের অন্যান্য যে প্রযুক্তি পণ্য রয়েছে সে বিষয়ে একটু কথা বলবো আপনার সাথে। জানতে চাইবো শুরুতে যে আমরা জানি যে ল্যাপটপের কারণে, যে ল্যাপটপ যখন প্রথম বাজারে আসলো তখন আমরা দেখেছি যে বাজারে ডেস্কটপের চাহিদা কমে গেছে অনেক বেশি। এখন তো বাজারে অনেক উচ্চমান ক্ষমতা সম্পন্ন ট্যাব রয়েছে, বাজারে উচ্চ আধুনিক প্রযুক্তির ট্যাব রয়েছে। তো সে কারণে কি ল্যাপটপের বাজারে কোনো প্রভাব পড়েছে কিনা, পড়ে থাকলে সেটি কেমন? আসলে একটা প্রযুক্তির একটা ক্ষেত্র আছে, কিন্তু আপনি ডেস্কটপের কথাই যদি ধরি, আপনার স্পেশাল কাজ করতে হলে ডেস্কটপই লাগবে, কিন্তু ল্যাপটপ আপনার ল্যাপটপের কাজ, আর এই যেটা পাম্পটপ বলছেন কিংবা নোটবুক বলছেন, এটা কিন্তু ওই ল্যাপটপ কিংবা ডেস্কটপের কাজ করতে পারবে না। হ্যাঁ, আপনি ইনস্ট্যান্ট এই নোটবুকে কিংবা এই স্মার্টফোনে আপনার ইনফরমেশনগুলো পাচ্ছেন, কিন্তু এত দ্রুত কি আপনার রিপোর্টগুলো কি তাড়াতাড়ি তৈরি করতে পারছেন? ইন দ্যাট কেস ইউ নিড ল্যাপটপ অর ডেস্কটপ। একটা ডিজাইন করতে হলে আপনাকে কিন্তু ওই ডেস্কটপেই যেতে হচ্ছে, স্পেশাল টাইপের ডেস্কটপ। আপনি গেমিংয়ের জন্য আপনাকে ডেস্কটপেই যেতে হচ্ছে। সেই জন্য কেউ কারোর হ্যাঁ হইতে পারে, ওই আমি আগে যে ক্যামেরার কথা বলেছিলাম যে কম্প্যাক্টের জায়গা ছেড়ে দিয়ে স্মার্টফোন আসছে, স্মার্টফোনের জায়গা ছেড়ে দিয়ে এখন ডিএসএলআর ক্যামেরা আসছে, আপনার রিপোর্টে যেটা বলেছেন ঠিক তেমনই একটা প্রযুক্তি যাবে, একটা প্রযুক্তির উৎকর্ষ সাধন হবে এবং সেটা বাড়তে থাকবে। এটা মানে হতাশার কিংবা মানে যদি একটু স্পেসিফিকলি জানতে চাই আমি আপনার কাছ থেকে যে বর্তমানে এখন বাংলাদেশের বাজারে কোন ধরনের কম্পিউটারের চাহিদা বেশি, ডেস্কটপ কম্পিউটার না ল্যাপটপ কম্পিউটার নাকি ট্যাব ব্যবহারে স্বাচ্ছন্দ্য বোধ করছেন? ডেস্কটপ। ওকে, সরি, মানে ট্যাবের কথা বলছেন, ট্যাবের কথা বলছেন। কারণ ট্যাবকে চাইলে আপনি একই সাথে হচ্ছে হাতে নিয়ে ঘুরে বেড়াতে পারছেন, একই সাথে সেটা ল্যাপটপ হিসেবে আপনি কিবোর্ড যুক্ত করে ব্যবহার করতে পারছেন, সেক্ষেত্রে ট্যাবের চাহিদা বেশি দেখতে পাচ্ছেন। আচ্ছা, আর একটু জানতে চাইবো, এখন আমরা জানি যে আপনারা তো আগে কম্পিউটার ব্যবসায়ী যারা ছিলেন তারা একটি প্যাকেজ ভ্যাটের আওতায় ছিলেন, তারা বছরে একটি প্যাকেজ ভ্যাট দিতেন যারা কম্পিউটার পণ্য যন্ত্রাংশ বিক্রি করে থাকেন। তো সেক্ষেত্রে তো আমরা জানি যে হচ্ছে কম্পিউটারের যন্ত্রাংশ বিক্রিতে 4% শুল্ক আরোপের কথা বলেছে সরকার। তো এটি বাংলাদেশের কম্পিউটারের পণ্য প্রযুক্তি পণ্য বিক্রির ক্ষেত্রে কতটুকু প্রভাব ফেলবে, নেতিবাচক প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন? এতে করে প্রভাব পড়ছে কিনা, মানে শুরু হয়েছে কিনা, শুরু হয়ে থাকলে সেটি কেমন হতে পারে? যদি আমি বলে থাকি, আমার ক্ষেত্রেই বলে থাকি যে আমি আমার বাংলাদেশ কম্পিউটারে একটা কম্পিউটার মার্কেট আছে যেটা বিসিএস কম্পিউটার সিটি আইডিইউ ভবন, আমি ওখানেই দেখভাল করি। এটা একটা ইউনিক মার্কেট, এখানে কম্পিউটার ছাড়া অন্য কোনো পণ্য বিক্রি হয় না এবং আইটি মার্কেট। এই মার্কেটে দেখা যাবে যে এই মার্কেট যদি কন্ট্রোল করা যায় তো অন্যান্য মার্কেট কন্ট্রোল করা যাবে না, কিন্তু এটা স্পেসিফিক, কিন্তু এই মার্কেটটা কিন্তু একটা ওয়েল নোন মার্কেট এবং সব গোনা আছে। এবং আমার সম্ভবত ধারণা বাংলাদেশের একমাত্র মার্কেট যেখানে 100% ভ্যাট কিন্তু দেওয়া হয়। ওই যে আপনি প্যাকেজ ভ্যাটের কথা বলছেন, আমি জানি না অন্য কোনো মার্কেট হয় না, কিন্তু আমার ধারণা দেওয়া হয় এবং সেটা যে করে হোক না কেন আমরা দিয়ে থাকি। এই ভ্যাটটা কিন্তু আপনার ইতিহাস দেখলে বোঝা যাবে যে আমি দেখেছি যে আমি 3,000 টাকা শুরু করে ভ্যাট দেওয়া শুরু করে বাৎসরিক আমি এখন 12,000 টাকা এবং তার উপরে দিচ্ছি এবং আস্তে আস্তে গা সওয়া হয়ে গেছে। কিন্তু এটা আমার কাছে কিন্তু মানে অত যৌক্তিক মনে হয় না। কিন্তু আমার একটা ছোট্ট দোকান, আমি উদাহরণ দিই, আমার একটা ছোট্ট দোকান আছে ধরুন 1,500 স্কোয়ার ফিটের, আমিও 12,000 টাকা দিব, ওখানে 3,000 স্কোয়ার ফিটের একটা দোকান আছে, আউটলেট আছে, তিনিও 15,000 টাকা দিবেন। এটা কিন্তু আমি জানি না এটা কেমন করে সম্ভব। আচ্ছা, আব্দুল আল শাফি, আরেকটু জানতে চাই আপনার ব্যবসা বড়। হ্যাঁ, জানতে চাই আপনার কাছে, অনেক তথ্য প্রযুক্তিবিদ এই ঘটনার পরে অনেকে বলছেন যে এই নতুন করে ভ্যাট সংগ্রহের যে উদ্যোগ সেটি ডিজিটাল বাংলাদেশের একটি বিপরীত মেরুতে অবস্থান করছে বর্তমান সরকার। আপনি এর সাথে কতটুকু একমত? আমি সত্যি কথা বলতে কি, আমি ট্যাক্স দিতে প্রস্তুত, কিন্তু সেটা
আমার শরীরের উপরে যেন আঘাত না লাগে। আমি ট্যাক্স দিতে সকাল বিকাল সন্ধ্যা তখনই প্রস্তুত, কিন্তু আমি দিব আরেকজন দিবে না, সেটা তো হয় না। আমি কম ব্যবসা করি, আমার ছোট্ট একটা দোকান, আমি সেখানে ভ্যাট দিব একরকম, আর আমার বড় একটা দোকান আছে সেখানে আমি একটা মানে আউটলেট আছে সেখানে একই পরিমাণ ভ্যাট দেবো। এটা কোন যুক্তিতে আমি কিন্তু জানি না। আচ্ছা, তাহলে এখন একটু নতুন প্রসঙ্গ আসি, সেটা হচ্ছে নতুন করে আমরা যে জানি যে দেশে নতুন যে যন্ত্রাংশ বিক্রি হয়, আমাদের কম্পিউটার পণ্য বিক্রি হয়, সেগুলোর পাশাপাশি আমরা জানি যে আমদানি নিষিদ্ধ কিছু কম্পিউটার যন্ত্রাংশ কিন্তু আমদানি করা হয়ে থাকে আমাদের দেশে। এগুলো মেইনলি আসে সিঙ্গাপুর, কোরিয়া কিংবা চীন থেকে। তো এটি কেন হচ্ছে, মানে এর কারণ কি যে আমদানি নিষিদ্ধ হওয়া সত্ত্বেও বাংলাদেশের ব্যবসায়ীরা কেন পুরনো যন্ত্রাংশ আমাদের দেশে আমদানি করছেন, তারা এর কারণ কি? এটা অতিরিক্ত মুনাফার আশায়, কারণ ওখানে কোয়ালিটি অ্যাসিওর্ড না। যেমন আমি বলতে পারি আমি একটা কোম্পানির রিপ্রেজেন্ট করি বাংলাদেশে, এবং আমার এটা অ্যাসিওর্ড, আমি জোর গলায় বলতে পারি যে এটা আমার মানে কোয়ালিটি কন্ট্রোল করে। কিন্তু এই ক্যামেরার কথাই বলি যে যেভাবে আসে থার্ড পার্টি ক্যামেরা, যেটা কোয়ালিটি অ্যাসিওর্ড নেই, মানে যেটা মানে হয়তো মানে রিফাবলিশ ক্যামেরা হইতে পারে, এটা কিন্তু আমার সাধারণ মানুষ বুঝেন। এবং আমার গত 10 বছর গত 10 বছর আমি কিন্তু অনেক মানে রিসার্চ করেছি এটা নিয়ে, আমি একটু সার্ভে করেছি, দেখেছি যে আমি খুব হতাশ হয়েছি যে এই গ্রে মার্কেট যদি কন্ট্রোল না করা যায়, কোনো দিনই এই মার্কেটকে সুস্থ একটা মার্কেট তৈরি হবে না। এবং আলটিমেট আমি লুজার হলে সবচেয়ে লুজার হবে আমার যে ইউজার, যে কাস্টমার, সে একটা মানে ইউজ পণ্য অথবা কোয়ালিটিহীন পণ্য কিনে মানে ভুক্তভোগী হবেন, এবং তার জলজন্ত কিছু প্রমাণ আমার কাছে আছে। কিন্তু আচ্ছা, আমি আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটা হচ্ছে অনেক চিকিৎসকই বলে থাকেন যেসব কম্পিউটারের পুরনো যন্ত্রাংশ রয়েছে এতে অনেক ক্ষেত্রে রেডিও অ্যাক্টিভ পদার্থ, তারপর হচ্ছে তেজস্ক্রিয় পদার্থের কথা বলা হয়ে থাকে, এরপর ক্ষতিকর কেমিক্যালের কথা বলা হয়ে থাকে। তো এগুলো ব্যবহারকারীরা কম্পিউটারের যারা পুরনো যন্ত্রাংশ বিক্রি করছেন, যারা ব্যবসায়ী রয়েছে তাদের কাছ থেকে কিনে থাকেন। তো সেক্ষেত্রে কি ব্যবসায়ীরা জেনে শুনে ব্যবহারকারীদেরকে বা ক্রেতাদেরকে স্বাস্থ্য ঝুঁকির মুখে ফেলছেন? অবশ্যই ফেলছেন। যেমন আমি আবার বলছি যে আমার কোম্পানি মানে আমি ক্যামেরা ছাড়া অন্য প্রোডাক্ট, প্রিন্টার, অন্য প্রোডাক্টগুলো বিক্রি করে, প্রিন্টিং সলিউশন, ওর কিছু কালি আছে যেগুলো আমরা নিজেরা স্ক্র্যাপ করে ফেলি, এটা আমরা বাইরে বিক্রি করি, এবং ওখানে আমরা রিসাইকেল নামেই কথা বলা আছে যে আমরা এইভাবে ট্রিটমেন্ট করবো। বিকজ এটা কন্ট্রোল হয় কিন্তু বাইরে থেকেই, মানে আমার মেইন মাদার কোম্পানি যে আছে তারা কিন্তু এটাকে স্ট্রিক্টলি মেনটেন করে। সেই জন্য সবাই যদি এটা করে তাহলে আমার জন্য ভালো, সবার জন্য ভালো। এটা তো অবশ্যই খারাপ। আপনি সারাদিন ল্যাপটপে কিংবা কম্পিউটারের সামনে বসে থাকবেন, আপনার চোখ খারাপ হবেই। এটা তো রেডিয়েশন আছে, আপনার রাস্তায় হাঁটবেন, রেডিয়েশন আছে। সেই জন্য আমাদেরকে সচেতন হতে হবে। এটা বলে হবে না, এটা নিজের সচেতনতা নিজের। আপনি ভালো খাবেন কি মন্দ খাবেন সেটা আপনার বিষয়। আচ্ছা, সরকার তো তাদের দায়িত্ব পালন করেছে, সরকার আইন করে সেটা নিষিদ্ধ করেছে। এখন ব্যবসায়ীদের ভূমিকাটা কেমন হওয়া উচিত এটি বন্ধে, এই যে পুরনো যন্ত্রাংশ আমদানির ক্ষেত্রে? এটা যতদিন, ওই যে বললাম যে আপনার মানে সিস্টেম মানে ট্যাক্স কিংবা মানে সাবিত না হবে ততদিন এইভাবে চলতে থাকবে। আর আমাদের সচেতনতা বাড়াইতে হবে, এর বাইরে কোনো পথ নাই। আমাদের সচেতনতা, নিজের সচেতনতা। আমরা নিজেরা ভালো জিনিসটা কিনবো না মন্দ, সস্তা দেখলাম আর কিনে ফেললাম, সস্তা পাইলাম আর খেয়ে ফেললাম, এটা না। কিন্তু আপনাকে বাঁচতে হলে সে যে ক্ষেত্রে হোক, মানে মনের বাঁচা, আপনার মানে জীবনে বাঁচা, খাবার বাঁচাতে আপনাকে আপনার কোয়ালিটি, অল্প খান কিন্তু বেশি খান, অল্প দেখেন, অল্প ব্যবহার কিন্তু ভালো জিনিসটা ব্যবহার করেন। আমাদের স্লোগান এইটাই। আচ্ছা, আব্দুল্লাহ শাফি, আপনি বলছিলেন যে আপনারা ব্যক্তিগত উদ্যোগে বা আপনাদের প্রতিষ্ঠানের উদ্যোগে আপনারা দেখা যায় যে আপনাদের ইলেকট্রনিক্স যে পণ্যগুলো সেগুলো আপনি রিসাইকেল করে থাকেন। কিন্তু জানতে চাইবো আরেকটু স্পেসিফিকলি আপনার কাছে, সেটা হচ্ছে আমাদের দেশে তো বহু দিনের ব্যবহারে দেখা যাচ্ছে হাজার হাজার টন বর্জ্য তৈরি হচ্ছে পুরনো যন্ত্রাংশ। তো এগুলো ডাম্পিং করার জন্য আমাদের দেশে কিন্তু এখনো পর্যন্ত তেমন কোনো ব্যবস্থা গড়ে ওঠেনি। তো এই আজ থেকে 10 বছর পর বা 20 বছর পরে পরিস্থিতি কি দাঁড়াতে পারে বা কি হতে পারে বলে আপনি মনে হয়? এটা আবার ওই একই কথা আমি বলতে চাই যে আমাদের দেশে একসময় কিন্তু পলিথিন ইউজ হইতো, সেই পলিথিন কিন্তু আস্তে আস্তে উঠে গেছে। ওই সচেতনতা কিংবা গভর্নমেন্ট একটা স্ট্রিক্ট আইন করেছেন অথবা ভালো চোখে দেখেছেন, আজ কিন্তু পলিথিনের ইউজ আমরাও নিজেরাও সচেতন হয়েছে। ঠিক এটাও ঠিক সেইভাবে হইতে হবে, কেননা এই যুগ কিন্তু প্রযুক্তির যুগ। আপনি এই যুগ দূরে থাকলে চলবে না, কিন্তু এটাকেই আমাদেরকে আবার ওইভাবেই ইউজ করতে হবে। কিভাবে ইউজ করা যায় তার জন্য আমাদের উদ্ভাবন করতে হবে, আমাদের চিন্তা মেধা। এটা কি ডাম্পিং করার জন্য কি আলাদা কোনো প্রযুক্তি বা কোনো প্ল্যান্ট স্থাপনের প্রয়োজন রয়েছে কিনা, এই ধরনের কোনো বিষয় রয়েছে? সেটা থাকলে একটু কেমন, যদি একটু জানতে চাই আমি আপনার কাছে। আমাদেরকে যেভাবে আমরা এটা মানে যেই আইসি বোর্ডগুলা কিংবা এগুলো আমরা যেরকম আমরা ভেঙে ফেলি, ওখানেই নষ্ট হয়ে যায় কিংবা একসাথে মিশে যাচ্ছে, এটাও কিন্তু খারাপ। কিন্তু আমরা কি করবো, আমাদের তো কিছু করার নেই। সেটাকে আমাদের মনে হয় যে একটা নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট অবস্থানে, একটা যেমন ডাস্টবিনে আমরা ময়লা ফেলি, ওই ময়লাটাকে আমরা এটাকেও নির্দিষ্ট স্থানে হয়তো ডাম্প করে ফেলা প্রয়োজন হবে ভবিষ্যতে। জনাব আব্দুল্লাহ শাফি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আবার সময় টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ।
দর্শক, আমরা কথা বলছিলাম যে অ্যাসোসিয়েটস এর মহাব্যবস্থাপক আব্দুল্লাহ শাফির সাথে। আমরা কথা বলছিলাম দেশের ক্যামেরা সহ বর্তমান প্রযুক্তি পণ্যের বাজারের বিস্তারিত বিষয় নিয়ে। যাচ্ছি পরের প্রসঙ্গে। পদ্মা সেতু নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে প্রতি মাসের 1 তারিখে আমরা বিশেষ একটি রিপোর্ট প্রচার করে থাকি। এরই ধারাবাহিকতায় আজ থাকছে পদ্মা সেতু প্রকল্পে কাজ করা বিদেশিদের নিরাপত্তা নিয়ে একটি রিপোর্ট। দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় পদ্মা সেতু প্রকল্পে কর্মরত সহস্রাধিক বিদেশি নাগরিকের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নিয়েছে বর্তমান সরকার। এখনকার বিদেশিরা কোনো শঙ্কা না জানালেও প্রকল্প এলাকায় স্থায়ী ক্যাম্প স্থাপন করে নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আর প্রকল্প পরিচালক বলছেন, সেনাবাহিনী এ প্রকল্পের সঙ্গে জড়িত থাকায় নিরাপত্তার বিষয়টি দেখছে তারাও। বিস্তারিত জানাচ্ছেন এহসান জুয়েল, ক্যামেরায় ছিলেন সাইফুল ইসলাম। পদ্মা সেতুর যে বিশাল কর্মযজ্ঞ, তাতে এদেশের পাশাপাশি কাজ করছেন বিশ্বের 10টি দেশের নাগরিক। মূল সেতু চীনের মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি, আর নদী শাসনের পরামর্শক প্রতিষ্ঠানের দায়িত্বে আছে দক্ষিণ কোরিয়ার সিনোহাইড্রো কোম্পানি। তাই এ দুটি দেশের নাগরিকরাই সবচেয়ে বেশি কাজ করছেন পদ্মা সেতুতে। এছাড়া যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, জার্মানি, থাইল্যান্ড, ভারত ও নেপালের সহ প্রায় 1000 বিদেশি নাগরিক কাজ করছেন এই প্রকল্পে। সম্প্রতি কয়েকটি দেশ যখন বাংলাদেশে তাদের নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন, সেখানে শঙ্কাহীন এখানকার বিদেশি কর্মীরা। Beautiful. Yes. This is Bangladesh number 1. নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিদ্র করতে প্রকল্পের ইয়ার্ড এলাকায় স্থাপন করা হয়েছে পুলিশ ক্যাম্প, বাড়ানো হয়েছে টহল। আমাদের 20 জন ফোর্স ওখানে সার্বক্ষণিক টহল বা মোবাইল পেট্রোলিং এর মাধ্যমে নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছে, এবং ক্যাম্প উদ্বোধনের পরে আমরা এটা ফাইনাল ফুল ফেজে তাদের পুরো এলাকাকে আমরা নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত করব। পদ্মা সেতু দুপ্রান্তে সার্ভিস এরিয়া এবং সংযোগ সড়কের দায়িত্ব বাংলাদেশ সেনাবাহিনীর, তাই এখানকার নিরাপত্তা নিয়েও কাজ করছে তারা। যেখানে তারা বসবাস করে সেখানে সিসি ক্যামেরা দিয়েছি, আমরা স্ট্রেংথেনিং করছি, আমাদের টহল বাড়িয়ে দিয়েছি। সেনাবাহিনী যে টহল দিচ্ছি, তা আমাদের পুলিশ একটা ক্যাম্প করা হয়েছে, তারা এজ এন্ড হোয়েন রিকোয়ার্ড যাচ্ছে, মানে এটা ডেফিনেটলি আমরা জোরদার করেছি। কিছুদিনের মধ্যে মূল পাইলিং এর কাজ শুরু হলে বিদেশি কর্মীর সংখ্যা আরও বাড়বে। দেশে যে কয়টি বড় প্রকল্পে বিদেশিরা কাজ করছেন, তার মধ্যে সবচেয়ে বেশি বিদেশি কাজ করছেন এই পদ্মা সেতুতে। বর্তমান পরিস্থিতিতে তাদের নিরাপত্তার বিষয়টি স্পর্শকাতর হওয়ায় এখানকার কর্মরত বিদেশিদের নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। এহসান জুয়েল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। শিক্ষকদের জন্য কোনো আলাদা বেতন কাঠামো প্রণয়ন করা হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সকালে সচিবালয়ে প্রাইমারি স্কুলের শিক্ষকদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এমন মন্তব্য করেন অর্থমন্ত্রী। আপনাদের প্রমোশন হওয়া উচিত সেটা বলতে পারেন। দেন শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল, এটা হবে না। নন ভোকেশনাল ডিপার্টমেন্ট কেন হতে চান? বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অন্যান্য শিক্ষক সকলের এই ব্যাপার আছে। কমিটি সরকারে আছে, পার্মানেন্ট কমিটি, এবং সেটার কাছে এরকম ধরনের ব্যাপার যখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয় তখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমান জানিয়েছেন, দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালকদের কঠোর মনিটরিং এর আওতায় এনেছে কেন্দ্রীয় ব্যাংক, যার প্রতিফলন হিসেবে সম্প্রতি কয়েকজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শনিবার রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে আয়োজিত স্কুল ব্যাংকিং সম্মেলনে এক পর্যালোচনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। শুধু তাই নয়, সামনে আরও কয়েকটি ব্যাংকের পরিচালনা পর্ষদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন গভর্নর। এ সময় ডক্টর আতিউর রহমান বলেন, স্কুল কলেজে পড়ার সময় থেকেই শিক্ষার্থীদের মাঝে সঞ্চয়ের মানসিকতা তৈরি করা গেলে তা টেকসই উন্নয়নের পথে দেশের অগ্রযাত্রাকে আরও ত্বরান্বিত করবে। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান স্কুল ব্যাংকিং কার্যক্রমের বিভিন্ন দিক সম্পর্কে তুলে ধরেন। 14-15 পর্যালোচনা সভা আমরা নিই না, আপনারাও নেন না।
পরিচালনা পর্ষদ কে কেমন পরিচালনা করছেন, কোন পরিচালক কি করছেন, সমস্তটা এখন আমাদের হাতের মুঠোয়। এবং যেই কারণে দেখতে পাচ্ছেন গত কয়েক মাসে কয়েকজন পরিচালককে আমরা অপসারণ করেছি এবং আরও অনেকগুলো বিষয় এখন আমাদের নজরে আছে এবং আগামী দিনগুলোতে আপনারা আরও এমন ঘটনা দেখতে পাবেন। অর্থাৎ আমরা ব্যাংকিং খাতে এই অনিয়ম অনাচার একদম বরদাস্ত করব না। অনলাইন ভিত্তিক আর্থিক লেনদেন প্রযুক্তি রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট আরটিজিএস চালুর কারণে যে কোনো অঙ্কের লেনদেন এখন মুহূর্তেই করা সম্ভব বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমান। তিনি বলেন, এই সেবাটি চালুর মাধ্যমে দেশের আন্তঃব্যাংকিং লেনদেনও দ্রুতগতির হবে। শনিবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির যৌথভাবে আয়োজিত এক সেমিনারে তিনি একথা বলেন। এ সময় গভর্নর আরও বলেন, আরটিজিএস চালুর অন্যতম বড় সুবিধাভোগী গোষ্ঠী হবে প্রবাসীরা। এতে তারা দ্রুত সময়ের মধ্যে নিরাপদে তাদের টাকা দেশে পাঠাতে পারবেন বলেও জানান তিনি। বর্তমানে দেশের সিল্ক শিল্পের বাজার মাত্র 7.5 কোটি টাকার মধ্যে সীমাবদ্ধ থাকলেও আগামী কয়েক বছরের মধ্যে তা 500 কোটি টাকার বাজারে উন্নীত করা হবে বলে জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এবিসিসিআইর সভাপতি আব্দুল মাতলুব আহমদ। শনিবার রাজধানীর মতিঝিলের ফেডারেশন ভবনে বাংলাদেশের সিল্ক রপ্তানির সম্ভাবনাময় বাজার শীর্ষক এক সেমিনারে একথা বলেন তিনি। এ সময় তৈরি পোশাক রপ্তানিকারকদের পোশাকের পাশাপাশি সিল্ক রপ্তানির দিকেও নজর দেওয়ার পরামর্শ দেন এবিসিসিআই সভাপতি। ভালো মানের পণ্য তৈরি করতে পারলে বিশ্ববাজারে সিল্ককেও বাংলাদেশের একটি ব্র্যান্ডে পরিণত করা সম্ভব হবে বলে মনে করেন সেমিনারে অংশ নেওয়া পোশাক ব্যবসায়ীরা। তবে এর জন্য রেশম চাষিদের সহায়তার পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে রেশম চাষকে ছড়িয়ে দেওয়ার উপর গুরুত্ব আরোপের পরামর্শ দেন বক্তারা। বাংলাদেশের বিনিয়োগ পরিস্থিতি নিয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদনকে ইতিবাচক হিসেবে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স ডিসিসিআই। শনিবার ডিসিসিআই ভবনে এক সংবাদ সম্মেলনে আহ্বান জানান সংগঠনটির সভাপতি হোসেন খালেদ। এ সময় তিনি বলেন, এই প্রতিবেদন দেশের বিনিয়োগের বাধা চিহ্নিত করতে সহায়তা করবে। গেল কয়েক বছরে বাংলাদেশ অর্থনৈতিক বিভিন্ন বিষয়ে বেশ ভালো অগ্রগতি হলেও তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি বলেও অভিযোগ করা হয়। তবে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ ও অর্থনৈতিক বিষয়ে এ প্রতিবেদনকে গুরুত্বের সাথে দেখার উপর জোর দেন ডিসিসিআই সভাপতি। এছাড়া অর্থনৈতিক অগ্রগতির পথের বিভিন্ন প্রতিবন্ধকতাও তুলে ধরা হয় এই সংবাদ সম্মেলনে। আমাদের চাওয়া সরকারের থেকে যে আপনারা কাইন্ডলি এটাকে পজিটিভভাবে দেখেন, দ্যাট ওনারা আমাদের জন্য হোমওয়ার্কটা করে দিচ্ছে, প্রতি বছরই কিন্তু আমাদের জন্য এই হোমওয়ার্কটা করে দিচ্ছে। অ্যান্ড ইট বিকামস ভেরি ইজি ফর আস যে আমাদের এরিয়াসগুলো ধরে কাজগুলো হাতে নেওয়া। আমরা বাংলাদেশকে 2021 সনের ভেতরে মিডল ইনকাম কান্ট্রি হিসাবে দেখতে চাচ্ছি, 2041 সনের ভেতরে আমরা একটা ডেভেলপড কান্ট্রি হিসাবে দেখতে চাচ্ছি। কিন্তু এটাকে অ্যাচিভ করতে হলে আমরা অনেকগুলো কাজ করা প্রয়োজন, অনেকগুলো পলিসি রিফর্মস করা প্রয়োজন, অনেকগুলো যেগুলো পলিসি রিফর্মস হয়েছে সেগুলোকে এক্সিকিউট করা প্রয়োজন। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার মতো টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল। শনিবার রাজধানীর ব্র্যাকিন সেন্টারে সিপিডি আয়োজিত বাংলাদেশের প্রেক্ষাপটে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বিষয়ে এক সেমিনারে তিনি কথা বলেন। তবে জাতিসংঘের দেয়া লক্ষ্যমাত্রায় পৌঁছতে সঠিক উন্নয়ন ও পরিকল্পনা ও সার্বক্ষণিক নজরদারির পরামর্শ দেন আলোচকরা। আমাদের নয়, আমাদের বাইরে, সেগুলো বাদ দিয়ে আমরা বাকি এমডিজি গোলসগুলো আমরা অর্জন করতে পেরেছি। এইবারও আমরা এসডিজি গোল অর্জন করতে পারবো। 2030-এর মাঝে আমরা এই দেশকে হাঙ্গার ফ্রি করব, এই দেশের মানুষকে ক্ষুধামুক্ত করব, এই দেশের মানুষকে উন্নত শিক্ষায় তাদেরকে আমরা শিক্ষিত করব। ইন দ্য কারিকুলাম অফ সেকেন্ড টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের জন্য কি প্রয়োজন এটা শুধু সরকারের নয়, সব নাগরিকের জানা প্রয়োজন। মাধ্যমিক শিক্ষায় বিষয়টি অন্তর্ভুক্ত করা যেতে পারে। যখন সবাই বুঝবে আমাদের কি কি দরকার, তখন সবাইকে একসঙ্গে সম্পৃক্ত করা সম্ভব হবে। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রায় বাংলাদেশের অর্জন আশাব্যঞ্জক। টেকসই উন্নয়নের জন্য অনেক কাজ করতে হবে। আগামী 15 বছরের জন্য যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে তা অর্জনের জন্য তদারকি ও নজরদারি দরকার। এজন্য নাগরিকদের নিয়ে একটি পর্যবেক্ষণ কমিটি গঠন করা যেতে পারে। সিটিজেন্স পার্টনারশিপ
বিশ্বের সর্বাধুনিক DHR প্রযুক্তিতে ভূমিকম্প সহনীয় স্টিল এবং 40 ও 60 বার তৈরি করছে দ্য রি-রোলিং মিলস লিমিটেড RRM। শনিবার রাজধানীর শ্যামপুরে জমকালো প্ল্যান্ট ও পণ্যের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এছাড়া রাজুক চেয়ারম্যান GM জয়নাল আবেদিন ভুইয়া, BCCI সভাপতি আব্দুল মাতলুব আহমদ, RRM গ্রুপের চেয়ারম্যান সুমন চৌধুরী ও ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ট্রান্সকম বেভারেজ এবার বাজারে নিয়ে এলো 250 ml এর স্লিম ক্যান ড্রিঙ্কস। স্টাইলিশ স্লিম এ ক্যানে পেপসি, 7 আপ, মিরিন্ডা, মাউন্টেন ডিউ এবং পেপসি ডায়েট বাজারজাত করা হবে। শনিবার রাজধানীর একটি হোটেলে উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ট্রান্সকম বেভারেজের নির্বাহী পরিচালক খুরশিদ ইরফান চৌধুরী, পেপসিকো বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার দর্পণ ভাসিস্তা সহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমাদের পরিবেশ আমাদের সম্পদ, এই স্লোগানে হয়ে গেল পোস্টার ও রিসাইকেল প্রতিযোগিতা। গত শুক্র এবং শনিবার রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। ঢাকার 8টি স্কুলের প্রায় 350 শিক্ষার্থী এতে অংশ নেয়। আয়োজক হিসেবে ছিল আর্থিক প্রতিষ্ঠান IDLC এবং লিডস। বিচারকের দায়িত্ব পালন করেন টিভি ব্যক্তিত্ব মোস্তফা মনোয়ার এবং ডক্টর ইনামুল হক। এবার দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে প্রত্যাশার তুলনায় প্রবৃদ্ধি হয়নি যুক্তরাজ্যে। এর কারণ হিসেবে দেশটির উৎপাদন খাত ও পণ্য রফতানি কমে যাওয়াকেই কারণ হিসেবে দায়ী করছেন বাজার বিশ্লেষকরা। তবে প্রান্তিক হিসেবে ধীরগতির প্রবৃদ্ধি হলেও বার্ষিক প্রবৃদ্ধির হারে এর তেমন কোনো প্রভাব পড়বে না বলে মনে করছেন তারা। G7ভুক্ত দেশগুলোর মধ্যে 2013 ও 2014 সালে সবচেয়ে দ্রুত গতিতে প্রবৃদ্ধি অর্জিত হয়েছে যুক্তরাজ্যে। অথচ চলতি বছর যেন গতি হারিয়েছে দেশটি। তৃতীয় প্রান্তিকে যুক্তরাজ্যের জিডিপি প্রবৃদ্ধি হয়েছে 0.5%। দ্বিতীয় প্রান্তিকে যা ছিল 0.7%। তৃতীয় প্রান্তিকে উৎপাদন খাতের প্রবৃদ্ধিও 0.3% কমেছে দেশটিতে। গেল 3 প্রান্তিক ধরেই সংকুচিত হচ্ছে খাতটি। তবে আশার কথা হচ্ছে সেবা খাতে গেল প্রান্তিকে 0.7% প্রবৃদ্ধি হয়েছে। তাই বার্ষিক প্রবৃদ্ধি নিয়ে তেমন শঙ্কিত নন অর্থনীতিবিদরা। Real GDP figures is you have to join the dots together. তৃতীয় প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি কমলেও নির্মাণ খাতের তেমন কোনো নেতিবাচক প্রভাব নেই। সেবা খাতের অবস্থাও বেশ সন্তোষজনক, কিন্তু উৎপাদন খাতের গতি কমে যাওয়ায় রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়েছে। The service sector is the area that's benefited mostly. এমন পরিস্থিতিতে 2016 সালের দ্বিতীয় প্রান্তিকের শুরুতে ব্যাংক ঋণে সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত থেকে ব্যাংক অব ইংল্যান্ডের সরে আসা উচিত বলেও মনে করছেন অর্থনীতিবিদরা। পাশাপাশি অভ্যন্তরীণ ভোক্তা আস্থাসূচক বাড়ানোর পরামর্শ দিয়েছেন তারা। The UK, in order to make sure things really get revitalized, এখন অর্থনীতি গতিশীল রাখার মূল কাঠামো নিয়ে যুক্তরাজ্যকে ভাবতে হবে। এজন্য বাজারে ভোক্তাদের আস্থা ধরে রাখাটাই সবচেয়ে জরুরি। গেল কয়েক বছরে ভোক্তা আস্থার কারণেই অর্থনীতিতে 20,000 কোটি পাউন্ড প্রবেশ করেছে। কেবল ইউরোপীয় ইউনিয়নভুক্ত 28টি দেশে যুক্তরাজ্যের উৎপাদিত পণ্যের ভোক্তার সংখ্যাই রয়েছে 50 কোটিরও বেশি। এজি মাহমুদ, সময় সংবাদ। দর্শক দেখছিলেন আমার তৈরি করা একটি রিপোর্ট। যাচ্ছি পরের প্রসঙ্গে। ইউরোজোনের সদস্যপদ ত্যাগ করলে ব্রিটেনের ঋণ মান সক্ষমতা কমাবে ঋণ মান নির্ণয়কারী সংস্থা স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওর। সম্প্রতি একথা জানিয়েছে S&P-এর উচ্চপদস্থ এক কর্মকর্তা। এদিকে জেপি মর্গান বলছে, ব্রিটেন যদি ইউরোপ থেকে বের হয়ে যায় তাহলে নেতিবাচক প্রভাব পড়বে দেশটিতে। তবে অভিবাসী সংকট যেভাবে প্রকট হচ্ছে তাতে 2017 সালে ইউরোজোনে থাকা না থাকার বিষয়ে গণভোটে ব্রিটিশরা ইউরোজোনে থাকার বিপক্ষে ভোট দেবেন বলেই মনে করছে গবেষণা সংস্থাগুলো। অক্টোবরে ইউরোজোনের মূল্যস্ফীতি আবারও শূন্যতে নেমে এসেছে। সেপ্টেম্বরে 0.1% থেকে অক্টোবরে মূল্যস্ফীতি হয়েছে 0%। গবেষণা সংস্থা ইউরোস্টেটের তথ্য অনুযায়ী খাদ্যপণ্যের দাম বাড়ায় কমে গেছে ভোক্তা খরচ। জ্বালানি তেলের দাম এখনও নিম্নমুখী রয়েছে। এছাড়া সংস্থাটি আরও জানায়, সেপ্টেম্বরে ইউরোজোনের 19টি দেশের এই অঞ্চলে বেকারত্বের হার দাঁড়িয়েছে 10.8%, যা আগস্টের চেয়ে 0.1% বেশি। একই অবস্থা ইউরোপীয় ইউনিয়নভুক্ত 28টি দেশের। এর মধ্যে গ্রিসের বেকারত্ব হার 21.6%, যা পুরো ইউরোজোনের মধ্যে সর্বোচ্চ। সর্বনিম্ন বেকারত্বের হার রয়েছে জার্মানিতে। দর্শক, এবারে জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতি। আমরা চলে যাচ্ছি ডিএসসি ওয়েবসাইটে।
দর্শক দেখতে পাচ্ছি আজকে সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইএক্স অর্থাৎ প্রধান সূচকের অবস্থান এখনো পর্যন্ত 35 পয়েন্টেরও কিছু কমে দাঁড়িয়েছে, এখনো পর্যন্ত 4529 পয়েন্ট। অন্যদিকে ডিএসসিএস অর্থাৎ সরিয়া সূচকের অবস্থান দেখতে পাচ্ছি 8 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 1084 পয়েন্ট। অন্যদিকে ডিএসসি 30 অর্থাৎ বাছাই সূচকের অবস্থান দেখতে পাচ্ছি 11 পয়েন্টের কিছু বেশি কমে দাঁড়িয়েছে 1714 পয়েন্ট। অন্যদিকে এখনো পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে দেখতে পাচ্ছি 73 কোটি টাকার শেয়ার এবং মিউচুয়াল ফান্ড, এবং লেনদেন হওয়ার প্রতিষ্ঠানগুলোর মধ্যে এখনো পর্যন্ত দাম বেড়েছে 45টির, কমেছে 191টির এবং অপরিবর্তিত রয়েছে এখনো পর্যন্ত 29টি প্রতিষ্ঠানের শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দাম। দর্শক আমরা এখন চলে যাব টপ 20 শেয়ারে, দেখে নেব তালিকার প্রথম অবস্থানে রয়েছে কে। তালিকার প্রথম অবস্থানে রয়েছে টপ 20 শেয়ারে এখনো পর্যন্ত সমৃতা হাসপাতাল, যার সবশেষ লেনদেন মূল্য এখনো পর্যন্ত 93 টাকা 10 পয়সা। অন্যদিকে সর্বোচ্চ লেনদেন মূল্য 98 টাকা 10 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য 91 টাকা। খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড রয়েছে টপ 20 শেয়ারের দ্বিতীয় অবস্থানে দেখতে পাচ্ছি, যার সবশেষ লেনদেন মূল্য 73 টাকা 10 পয়সা, সর্বোচ্চ লেনদেন মূল্য 74 টাকা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য 72 টাকা 80 পয়সা। অন্যদিকে ইফাদ অটোস রয়েছে টপ 20 শেয়ারের তৃতীয় অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য 110 টাকা 10 পয়সা, সর্বোচ্চ লেনদেন মূল্য 111 টাকা 30 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য দেখতে পাচ্ছি 108 টাকা। অন্যদিকে লাফার্জ সুরমা সিমেন্ট রয়েছে টপ 20 শেয়ারের চতুর্থ অবস্থানে এখনো পর্যন্ত, যার সবশেষ লেনদেন মূল্য এখনো পর্যন্ত 82 টাকা 20 পয়সা, সর্বোচ্চ লেনদেন মূল্য 83 টাকা 10 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য 81 টাকা 40 পয়সা। সামিট এসপিসিএল রয়েছে টপ 20 শেয়ারের পঞ্চম অবস্থানে দেখতে পাচ্ছি, যার সবশেষ লেনদেন মূল্য এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি 146 টাকা। অন্যদিকে সর্বোচ্চ লেনদেন মূল্য 148 টাকা 80 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য 142 টাকা 60 পয়সা। টপ 20 শেয়ারের সপ্তম অবস্থানে রয়েছে দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত কেডিএস লিমিটেড, যার সবশেষ লেনদেন মূল্য দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত 68 টাকা 70 পয়সা, সর্বোচ্চ লেনদেন মূল্য 70 টাকা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য 67 টাকা 30 পয়সা। মিথুন নিটিং রয়েছে টপ 20 শেয়ারে দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত অষ্টম অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য দেখতে পাচ্ছি 84 টাকা 30 পয়সা, সর্বোচ্চ লেনদেন মূল্য এখনো পর্যন্ত 84 টাকা 30 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য 82 টাকা 30 পয়সা। অন্যদিকে মিরকা রয়েছে টপ 20 শেয়ারের অষ্টম অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত 26 টাকা 80 পয়সা, সর্বোচ্চ লেনদেন মূল্য 26 টাকা 90 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য 24 টাকা। দর্শক টপ 20 শেয়ারের নবম অবস্থানে রয়েছে সিভিও পেট্রোকেমিক্যাল লিমিটেড, অন্যদিকে দশম অবস্থানে রয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। দর্শক এই ছিল আমার কাছে শেয়ার বাজার পরিস্থিতির সবশেষ খবরাখবর। আবার জানিয়ে দেবো এই সময়ের বাণিজ্যের শিরোনামগুলো। রাজধানীতে সিএনজি অটোরিকশার মিটারে ভাড়া আদায় আজ থেকে বাধ্যতামূলক, কার্যকর করতে মাঠে একাধিক ভ্রাম্যমাণ আদালত। পদ্মা সেতু প্রকল্পে কর্মরত বিদেশিদের নিরাপত্তায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা, প্রকল্প এলাকায় বসানো হয়েছে স্থায়ী পুলিশ ক্যাম্প। প্রযুক্তি পণ্যের মধ্যে কমে গেছে বিভিন্ন ব্র্যান্ডের সাইবার শট ক্যামেরার বিক্রি, বাড়ছে ডিএসএলআর ক্যামেরার বাজার। এবং ব্যাংকিং খাতে কঠোর নজরদারির ফলস্বরূপ কয়েকজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক, এ ধারা অব্যাহত রাখার আশ্বাস গভর্নরের। দর্শক এই ছিল এই সময়ের বাণিজ্য। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি আর সঙ্গেই থাকুন সময়।